আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ইজি অ্যাকাউন্টিং বইয়ের যেই দশম অধ্যায় রয়েছে, তোমাদের সবার কাঙ্ক্ষিত একটা অধ্যায়, তোমাদের সবার বলা যায় যে মোটামুটি পছন্দের একটা অধ্যায়, আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আমরা আসলে আলোচনা করছিলাম। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের দশম অধ্যায় থেকে আমরা 3 নম্বর সৃজনশীলটি আজকের এই ক্লাসে সমাধান করব। আমরা সবাই জানি আমাদের পরিবর্তিত প্রশ্ন পদ্ধতিতে আসলে আমাদের আগের মতো করে এখন প্রশ্নগুলো থাকে না। আমাদের আসলে এখন একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং একটাতেই 20 নাম্বার থাকবে, একটা থেকে আমাদেরকে 20 নাম্বারের প্রশ্নের উত্তর করতে হবে। তো এই সৃজনশীলটা থেকে আমরা 20 নাম্বারের প্রশ্নের উত্তর করব। প্রশ্নটা কিছুটা ছোট। এখন যেহেতু এর আগে আমরা কখনো 20 নম্বরের সৃজনশীল অ্যান্সার করি নাই, এই জন্য আসলে সাজেশনে আমি খুব বড় কোনো প্রশ্ন রাখিনি, তার কারণ আমি নিজেও জানি এসএসসি পরীক্ষায় তোমাদেরকে এইরকম সাইজেরই একটা প্রশ্ন দিবে। এরপরে যদি বড় প্রশ্ন প্র্যাকটিসের ইচ্ছা থাকে, আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের অধ্যায় ভিত্তিক যেই প্রশ্নগুলো রয়েছে সেখানে আমি বেশ কিছু কমন উপযোগী আরও অতিরিক্ত প্রশ্ন রেখেছি, সেখান থেকে তুমি চাইলে ইজিলি জিনিসগুলো দেখতে পারবা বা করতে পারবা। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রশ্নটা পড়বো একবার। কি বলা আছে? বলা আছে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটা রেওয়া মিল বলা আছে। বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা, ক্রয় ও বিক্রয় 70,000 ও 1,40,000 টাকা, মূলধন 1,10,000 টাকা, যন্ত্রপাতি 70,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, বেতন 7,500 টাকা, বিমা সেলামি 8,050 টাকা, 850 টাকা। তারপরে হচ্ছে আমাদের বিমা সেলামি দেওয়া আছে কত, বেতনের পরে হচ্ছে বিমা সেলামি হচ্ছে 850, ফেরত দেওয়া আছে 3200 এবং 4500, বিদ্যুৎ খরচ, আন্তঃপরিবহন, বিজ্ঞাপন, উপভাড়া, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, বিবিধ দেনাদার এবং উত্তোলন। এই জিনিসগুলো আমাদের এই প্রশ্নটায় দেওয়া আছে, তাই না? আচ্ছা, সমন্বয় কি বলেছে? বলেছে সমাপনী মজুদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 17,500 টাকা এবং বাজার মূল্য হচ্ছে 20,000 টাকা। আমাদের এখানে একটু মনে রাখা লাগবে যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা সবসময় ওই দামটা গ্রহণ করব। তাহলে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে এখানে কম আছে কোনটা? কম আছে ক্রয় মূল্য 17,500 টাকা। তাহলে এখানে আমি সমাপনী মজুদ পণ্য হিসেবে গ্রহণ করছি কত টাকা? গ্রহণ করছি 17,500 টাকা। ওকে, এরপর দেখো কি বলা আছে? বলা আছে পণ্য ক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। পণ্য ক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি সেটা হিসাবভুক্ত করতে হবে। অলিখিত ক্রয় একবার ক্রয়ের সাথে যোগ হবে, একবার পাওনাদার বা প্রদেয় হিসাবের সাথে যোগ হবে। আমাদের এখানে প্রদেয় হিসাব নামে কোনো হিসাব নাই, তবে একটা প্রদেয় হিসাব নামে একটা হিসাব সৃষ্টি করতে হবে। এই জন্য আমরা এখানে একটা প্রদেয় হিসাব কথাটা লিখে রাখলাম, যেন আমাদের মাথায় জিনিসটা থাকে যে হ্যাঁ, পরবর্তীতে এরকম একটা হিসাব আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ওকে, এরপর আমরা আসবো কি বলা আছে 3% দেনাদারের উপর। আচ্ছা, 3 নম্বর বলছে দেনাদারের উপরে বাট্টা সঞ্চিতি কত পার্সেন্ট? 5%। তাইলে আমরা এটার কাজ একবার দেনাদারের সাথে, একবার হচ্ছে কুরিনের সাথে, তাই না? ওকে, দাগায় নিলাম প্রশ্নগুলো। আমাদের এখান থেকে আসলে করতে হবে কি, তাই না? আমরা এখান থেকে কি করব, কি সমাধান করব? আমরা এখান থেকে সমাধান করব একটা বিশদ আয় বিবরণী করব, একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করব, এবং আরেকটা জিনিস আমরা এই জায়গা থেকে করব, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করব, তাই না? ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে যদি চলে যাই একটা বিশদ আয় বিবরণী করার জন্য, বিশদ আয় বিবরণীর একটা ছক আছে, আমরা সবাই জানি বিবরণ টাকা টাকা। আমি ছকের উপরে যেই কথাগুলো লিখতে হয় প্রতিষ্ঠানের নাম দিয়ে, তারপরে 2000 যে কোনো একটা সাল দেওয়া থাকবে, 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, ওই কথাগুলো আমি আর লিখছি না, লিখলে আসলে বোর্ডের জায়গাটা কমে যাবে। ওই কথাগুলো একটু কষ্ট করে তোমরা একটু লিখে নিও। ওকে, আমরা একটু ফ্রেমটা একটু বড় করব, বড় করে আমরা একটু এই জায়গাটায় প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাইলে আমাদের ছকটা কি ছিল? বিবরণ টাকা টাকা টাকা, তাই না? ছকটা আমাদের কাটা শেষ। আমরা কি করব ভাইয়া? সবার আগে হচ্ছে আমরা একটা বিশদ আয় বিবরণী করব। বিশদ আয় বিবরণীর ধাপ কি কি? মোট মুনাফা, পরিচালন মুনাফা, নিট মুনাফা। তাহলে মোট মুনাফা আমি কিভাবে বের করবো ভাইয়া? মোট মুনাফা বের করার জন্য আমার নিট বিক্রয় থেকে, খেয়াল করো, নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সবার আগে কি দরকার? নিট বিক্রয় বের করা দরকার। তাহলে নিট বিক্রয় যেহেতু সবার আগে আমার
বের করাটা দরকার, আমরা খুঁজে নেই বিক্রয় কোথায় আছে। এই যে দেখো বিক্রয় দেওয়া আছে, বিক্রয় অবশ্যই একটা আয়, তো আয় হিসাবটা আমার ক্রেডিট পাশে থাকবে। এই যে দেখো ক্রেডিট পাশে দেওয়া আছে 1,40,000 টাকা। ভালো কথা, আমি বিক্রয় পাইলাম, তাহলে বিক্রয়টা আমরা লিখে নিই, বিক্রয় 1,40,000 টাকা। বিক্রয় কত টাকা ভাইয়া? 1,40,000 টাকা। এখন এখানে একটা কথা আছে, যদি বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কোনো কিছু থাকে তাহলে আমরা বিক্রয়ের টাকাটা লিখবো 2 নাম্বার ঘরে। যোগ বিয়োগ করার মতো কিছু নাই, তাহলে টাকাটা আমরা ডিরেক্ট 3 নাম্বার ঘরে লিখে দিব। এখন আমি তো প্রশ্নটা আগে থেকেই দেখছি, এখানে আমি জানি বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু আছে। তোমরা একবার নিজেরা চেক করে নিবা যোগ বিয়োগ করার মতো কিছু আছে কিনা। দেখো বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করতে হয় আসলে কি, নিট বিক্রয়, এটা বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই কয়েকটা জিনিস বিক্রয়ের সাথে আমার যোগ বা বিয়োগ করতে হয়। তাহলে এই জিনিসগুলো আমরা খুঁজি, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করতে হবে। আমার প্রশ্নে অলিখিত বিক্রয় নাই, আমার প্রশ্নে একটা ফেরত দেওয়া আছে, তাহলে ফেরতটাকে বাদ দিয়ে নিই। দেখো বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হবে হচ্ছে কি ডেবিট। কত টাকা? 3,200 টাকা। তাহলে আমরা এখান থেকে বাদ দিই বাদ ফেরত, আমরা এখান থেকে বাদ দিয়ে দিই বাদ ফেরত। ফেরত কত টাকা ভাইয়া? ফেরত হচ্ছে এখানে 3,200 টাকা। ভালো কথা, বাদ দিয়ে দিলাম আমরা এখান থেকে। তাহলে 1,40,000 বাদ 3,200, তাহলে কত থাকতেছে? 1,36,000, 1,36,800 টাকা। থাকে কত ভাইয়া? 1,36,800 টাকা। এই যে 1,36,800 টাকা থাকে, এটার একটা নাম আমরা দিব। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। আচ্ছা আরেকবার একটু তোমাদের চেক করাই দিই। দেখো বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো বাট্টা আমার প্রশ্নে দেওয়া নাই, বিক্রয় বাট্টা আছে নাই। আমার প্রশ্নে কি অলিখিত বিক্রয় আছে? নাই। যেহেতু বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো আর কিছু পাচ্ছি না, এই জন্যই কিন্তু আমি এই ডিসিশনে আসলাম, যেহেতু বিক্রয়ের সাথে আর কিছু যোগ বিয়োগ করার মতো নাই, তাহলে যেই রেজাল্টটা আসছে এটাই আমার জন্য নিট বিক্রয়। এটাই আমার জন্য কি নিট বিক্রয়। তাহলে ভাইয়া নিট বিক্রয় কত টাকা? নিট বিক্রয়, ওকে ভালো কথা, নিট বিক্রয় আমরা বের করে ফেললাম। এরপরে এই নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে যাকে আমরা লিখবো নিট বিক্রয় থেকে বাদ দিব বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা বিক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কি বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আবার কিভাবে বের করে? বিক্রিত পণ্যের ব্যয়টা বের করাও খুব সহজ কিভাবে? আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখব, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করব নিট ক্রয়, যোগ করব সকল প্রকার প্রত্যক্ষ খরচ, বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা একটু দেখে নিই আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য কি আছে। এই যে দেখো আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য আছে। কত টাকা ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা। ভালো কথা, আমরা তাহলে এখানে আগে লিখে নিই প্রারম্ভিক মজুত পণ্য। এখানে আমি তাহলে একটু লিখে নিলাম প্রারম্ভিক মজুদ পণ্য। কত টাকা ভাইয়া? 25,000 টাকা। যদি যোগ বিয়োগ করার মতো কিছু থাকে তাহলে প্রথম ঘরে, কোনো কিছু নাই তাহলে দ্বিতীয় ঘরে। কত টাকা ভাইয়া? 25,000 টাকা। কত টাকা ভাইয়া? 25,000 টাকা। বোঝা গেছে কথাটা? ওকে ভালো কথা, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আমাকে লিখতে হবে ক্রয়। এই যে দেখো ক্রয় দেওয়া আছে, ক্রয় সবসময় ডেবিট হয়, তো আমরা ডেবিট পাশেই খুঁজবো। ক্রয় কত টাকা? ক্রয় হচ্ছে আমার 70,000 টাকা। তাহলে লিখে নিই প্রারম্ভিক মজুত পণ্যের পরে লিখতে হবে ক্রয়। আচ্ছা ক্রয়ের সাথে যদি যোগ বিয়োগ করার মতো কোনো কিছু থাকে তাহলে আমরা ক্রয়টা লিখবো 2 নাম্বার টাকার ঘরে। যোগ বিয়োগ করার মতো কিছু নাই তাহলে লিখবো কি? আচ্ছা যোগ বিয়োগ করার মতো কিছু থাকলে আমরা লিখবো প্রথম টাকার ঘরে, যোগ বিয়োগ করার মতো কোনো কিছু নাই তাহলে আমরা লিখবো দ্বিতীয় টাকার ঘরে। আমি জানি ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু আছে, এই জন্য টাকাটা আমি লিখলাম কি প্রথম ঘরে 70,000 টাকা। ক্রয়ের সাথে যোগ করতে হয় কি? ক্রয়ের সাথে যোগ করতে হয় যোগ অলিখিত ক্রয়, বাদ দিতে হয় ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ। এই জিনিসগুলো ক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব। দেখো জিনিসগুলো তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া আপনি তো মুখস্থ বলতেছেন, আমরা আসলে মুখস্থটা কই পাবো? আমরা এই জিনিসটা মুখস্থ পাবো হচ্ছে আমাদের ওইটাকে কি বলে বেসিকের সেকশনে গিয়ে। আমরা যখন বেসিক সেকশনটা পড়বো, আমাদের বইয়ে খুব সুন্দর করে বেসিকের ক্লাস দেওয়া আছে, বেসিকের ফাইল রেডি করা আছে, ওটাকে কি বলে বইয়ে খুব বিস্তারিত বেসিক লেখা আছে। এবং স্পেশালি আমি অনেক লম্বা একটা বেসিকের ক্লাস নিছি শুধুমাত্র দশম অধ্যায়ের উপরে, অনেক লম্বা একটা ক্লাস। ইনশাল্লাহ তোমরা যদি ওই ক্লাসটা করো দশম অধ্যায়ের কোনো বেসিকে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা
তাইলে আমরা একটু লিখে নেই ক্রয়ের সাথে, তাহলে এখন যোগ করব কি অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় কই আছে 2 নম্বর সমন্বয়ে বলছি কি দেখো পণ্য ক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। 15,000 টাকার পণ্য আমি কিনছি কিন্তু সেটা আমি এখনো লিপিবদ্ধ করি নাই, এটা আমি এখনো লিখি নাই, তাই না? তাহলে যেই জিনিস এখন আমি লিখি নাই ওইটাই তো অলিখিত। তাহলে কত টাকা ভাইয়া 15,000 টাকা। তাহলে এটাকে আমি যোগ করে দিই, যোগ অলিখিত যোগ অলিখিত কত টাকা ভাইয়া 15,000 টাকা। 15,000 টাকা ওকে। তাহলে 70,000 আর 15,000 যোগ করলে কত 80,000 আর 85,000 টাকা ওকে, লিখলাম এখানে এটা। এরপরে দেখো ক্রয়ের সাথে আমার আর কি আছে, ক্রয়ের সাথে আমার ফেরত আছে একটা, তাই না? আচ্ছা ভাইয়া ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে ক্রেডিট হবে। তাহলে এই যে ফেরতে এসে এই যে দেখো ফেরতটা ক্রেডিট কত 4,500 টাকা। তাহলে বাদ দিব বাদ ফেরত, ভাইয়া বাদ দিব কি বাদ ফেরত। কি ফেরত ভাইয়া, যেহেতু ক্রয়ের নিচে এটাকে আমি লিখছি তার মানে এটা আমার জন্য ক্রয় ফেরত। কত টাকা ক্রয় ফেরত ভাইয়া, ক্রয় ফেরত হচ্ছে 4,500 টাকা। তাহলে এখানে আমরা লিখি 4,500 ওকে। তাহলে 85,000 টাকা থেকে, হ্যাঁ 85,000 টাকা 85,000 এই জায়গা থেকে বাদ দিব 4,500, বাদ দিয়ে দিলাম 80,500 টাকা। 80,500 টাকা, এই 80,500 টাকার নাম কি ভাইয়া, এই 80,500 টাকার নাম হচ্ছে নিট ক্রয়। নাম কি ভাইয়া, নাম হচ্ছে নিট ক্রয়। এই 80,000 টাকার নাম কি ভাইয়া, এই 80,500 টাকার নাম হচ্ছে নিট ক্রয় ওকে, ভালো কথা। এই পর্যন্ত আমরা বুঝে ফেললাম ওকে। এরপর আমরা যাব, এরপর আমাদের খুঁজতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করব নিট ক্রয়, নিট ক্রয়ের সাথে আমরা যোগ করব সকল ধরনের প্রত্যক্ষ খরচগুলো। তাহলে আমরা একটু প্রশ্নে দেখি আমার প্রত্যক্ষ খরচ কোনটা কোনটা আছে। আমরা প্রশ্নে একটু দেখব প্রত্যক্ষ খরচ কি কি আছে। দেখো বিদ্যুৎ খরচ এটাকে নেওয়া যায় না, জ্বালানি খরচ হলে হয়তো আমরা নিয়ে নিতাম। আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন মানে কি ক্রয় পরিবহন, খেয়াল করো আন্তঃপরিবহন মানে কি, আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। তো আন্তঃপরিবহন বা হচ্ছে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন অথবা যদি শুধু পরিবহনও দেওয়া থাকতো, পরিবহনও দেওয়া থাকতো তাইলেও কিন্তু এটা আমার উত্তর হইতো। সোজা কথা হচ্ছে বিক্রয় পরিবহন বাদে সকল প্রকার পরিবহন হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ ব্যয়। বিক্রয় পরিবহন বাদে সকল প্রকার পরিবহন হচ্ছে আমার জন্য একটা প্রত্যক্ষ ব্যয় বা একটা প্রত্যক্ষ খরচ, তাই না? আচ্ছা তাহলে আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন কত টাকা, আন্তঃপরিবহন হচ্ছে আমার এখানে দেখো 2,750 টাকা। আন্তঃপরিবহন কত 2,750 টাকা। তাহলে আমরা লিখে নিই এইটা, এই আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন কত টাকা ভাইয়া, আন্তঃপরিবহন হচ্ছে আমার 2,750 টাকা। 2,750 টাকা ওকে, ভালো কথা। তাহলে এখন একটু আমরা যোগ করে ফেলবো। কাহিনী কি আবার বলতেছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করবো কেমনে, প্রারম্ভিক মজুত পণ্য যোগ করব নিট ক্রয়, যোগ করব সকল প্রকার প্রত্যক্ষ খরচ, বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। তাহলে ভাই একটু যোগ করি আমরা, আসো। প্রারম্ভিক মজুত পণ্য 25,000, নিট ক্রয় 80,500, এরপরে প্রত্যক্ষ খরচ একটাই আছে 2,750, যোগ করলে এখানে আসে কত, আসে হচ্ছে 1,08,250। এখান থেকে আমি বাদ দিব কি, বাদ দিব সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুদ পণ্য। আচ্ছা সমাপনী মজুদ পণ্য আমার কাছে ছিল দুইটা, একটা 17,500 আর একটা 20,000 টাকা। এটা আমরা সবাই জানি রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই দামটা কম আমরা ওই দামটা গ্রহণ করব। তাহলে 20,000 আর 17,500-র মধ্যে নিঃসন্দেহে কম হচ্ছে 17,500। তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য হিসাবে নিব কত 17,500। তাহলে বাদ দিয়ে দিই আমরা এই 1,08,250 থেকে 17,500 টাকা বাদ দিব, তাহলে থাকবে 90,750 টাকা, 90,750 টাকা। এখন এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা আমি বাদ দিয়ে দিব, তাই না? নিট বিক্রয় থেকে আমি বাদ দিয়ে দিব কি বিক্রিত পণ্যের ব্যয়টা। নিট বিক্রয় কত 1,36,800, বিক্রিত পণ্যের ব্যয় বের করছি কত 90,750। তাহলে বাদ দেই 1,36,800
মাইনাস 90,750 বাদ দিলাম, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 46,050 টাকা। 50 টাকা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে মোট মুনাফা। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট মুনাফা। ভাইয়া এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফা পর্যন্ত আমরা বুঝলাম, আমাদের মোট মুনাফা পর্যন্ত কত আসবে? আসবে হচ্ছে 46,050 টাকা। ফাইন, এতটুকু বুঝলাম। অঙ্ক কি শেষ? কথা হচ্ছে না, আমরা অঙ্কের একটা পোর্শন মাত্র শেষ করতে পারলাম। আমাদেরকে বলছে পুরো বিশদ আয় বিবরণীটা করতে। পুরো বিশদ আয় বিবরণী মানে কি? মোট মুনাফা বের করব, মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা বের করব, পরিচালন মুনাফার পরে গিয়ে আমরা নিট মুনাফা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা একটা মাত্র স্টেপ শেষ করলাম, সেটা হচ্ছে মোট মুনাফা। আচ্ছা, এখন মোট মুনাফার থেকে আমরা যদি আমার প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে দিতে পারি, ভাইয়া খেয়াল করি, মোট মুনাফা থেকে যদি আমি আমার প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়গুলো যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। তাহলে মোট মুনাফাটা আমি উপরে একবার লিখে রাখতেছি আমার ক্যালকুলেশনের জন্য, বাট তোমরা যেহেতু একবার লিখছো, তোমরা কিন্তু আরেকবার লিখতে যায় না। আমার তো বোর্ডটা এখানে শেষ, আমার একটু হিসাবের সুবিধার জন্য আমি আরেকবার একটু লিখে নিচ্ছি, তোমরা কিন্তু দুইবার লিখো না কেউ। আচ্ছা, তাহলে মোট মুনাফা আমি বের করেই নিছি কত? মোট মুনাফা, ওকে, মোট মুনাফা বের করছি 46,050 টাকা। তাহলে এখানে একটু লিখে নেই আমি, 46,050 টাকা। ওকে, এইটুকু বুঝলাম। মোট মুনাফার সাথে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ। বাদ দিতে হবে কি? পরিচালন ব্যয়, অপারেশনাল এক্সপেন্স গুলো বাদ দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে নেই বাদ। বাদ মানে মাইনাস, মাইনাস পরিচালন ব্যয়। বাদ দিব কি? মাইনাস পরিচালন ব্যয়। ওকে, ভালো কথা। পরিচালন ব্যয়গুলো আমি বাদ দিয়ে দিব। পরিচালন ব্যয় কি কি আছে আমার প্রশ্নে? দেখি তো আমি একটু, পরিচালন ব্যয় কি কি আছে ভাইয়া? এই একটু খেয়াল করো, বেতন একটা পরিচালন ব্যয়, বেতন একটা পরিচালন ব্যয়। বেতন কত টাকা দেওয়া আছে ভাইয়া? ফেরতের উপরে বিমা সেলামি, তারপরে বেতন। বেতন দেওয়া আছে হচ্ছে আমার এখানে, হ্যাঁ, বেতন দেওয়া আছে কত? 7,500 টাকা। কোনো সমন্বয় নাই বেতনের সাথে, তো আমরা লিখে নিই বেতন। হ্যাঁ, বেতনের সাথে যেহেতু যোগ বিয়োগ করার মতো আমার কোনো কিছুই নাই, এই কারণে আমরা ডিরেক্ট লিখে দিব 2 নাম্বার টাকার ঘরে 7,500 টাকা লিখলাম, 7,500। বিমা সেলামি, এটাও আমার জন্য একটা পরিচালন ব্যয়। কত টাকা? 850 টাকা। তাহলে বিমা সেলামি কত টাকা ভাইয়া? বিমা সেলামি হচ্ছে আমার 850 টাকা। লিখলাম আমরা 850 টাকা। ফেরতের কাজ আমরা করে ফেলছি। এরপরে কি? বিদ্যুৎ খরচ, এটাও কি আমার জন্য একটা পরিচালন ব্যয়। বিদ্যুৎ খরচ কত? 2,200 টাকা। তাহলে এটাও একটু লিখে নিই, বিদ্যুৎ খরচ কত? বিদ্যুৎ খরচ হচ্ছে আমার 2,200 টাকা। 2,200 টাকা। ওকে, এই পর্যন্ত গেল আমার। এরপরে আমরা আসি বিদ্যুৎ খরচের পরে আমাদের হচ্ছে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ কত আছে? বিজ্ঞাপন খরচ হচ্ছে 4,500। তাহলে আমরা এটা একটু লিখে নিই, বিজ্ঞাপন খরচ কত যেন দেখলাম, ভুলে গেলাম আমি। বিজ্ঞাপন খরচ হচ্ছে 4,500 টাকা। ওকে, তাহলে এখানে আমি বিজ্ঞাপন খরচ লিখি 4,500। এরপরে বিজ্ঞাপন খরচের পরে উপভাড়া আসবে না। হ্যাঁ, দেনাদার, এই যে কুরিনের একটা যে ঝামেলা আছে, এই কুরিনের ঝামেলাটা কিন্তু আমাদের পরিচালন ব্যয় আসে। দেখো, কুরিন নিয়ে তোমাকে কোনো কিছু বোঝার দরকার নাই। তুমি কুরিন নিয়ে বোঝো না, এটা আমিও জানি তুমি কুরিন নিয়ে বোঝো না, তোমার আসলে বোঝার দরকারও নেই। ভাইয়া খেয়াল করো, কুরিন নিয়ে তুমি বোঝো না, এটা আমিও জানি, আসলে কুরিন নিয়ে তোমার বোঝারও দরকার নেই। হ্যাঁ, দাঁড়াও, এটা একটু অসুন্দর হয়ে গেছে, হ্যাঁ, এটা একটু সুন্দর করি আগে। আচ্ছা, কুরিন নিয়ে তুমি কোনো কিছু বোঝো না, তোমার বোঝার দরকার নেই। 4টা লাইন শুধু ভাইয়া কষ্ট করে মুখস্থ রাখো। 4টা লাইন পরীক্ষার হলে তুমি ধারা মুখস্থ করে লিখে দিবা, তাইলে তোমার কাজ শেষ। হ্যাঁ, লাইন 4টা কি? আসো আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখতেছি ভাইয়া, ডিফারেন্ট কালি দিয়ে লিখতেছি যাতে করে তুমি ভালো করে বোঝো, এই জন্য। হ্যাঁ, এই জন্য ডিফারেন্ট কালি দিয়ে লিখতেছি। তুমি জাস্ট একটা কাজ করবা, তুমি কি লিখবা? পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি। আচ্ছা ভাইয়া, আমাদের কাজ হচ্ছে এই 4টা লাইন মুখস্থ রেখে যা যা আছে আমরা সবকিছু লিখে দিব। পুরাতনগুলো আমি পাবো রেওয়া মিলের মধ্যে, নতুনগুলো আমি পাবো সমন্বয়ের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুরাতন কুরিন, খেয়াল করো ভাইয়া, পুরাতন কুরিন থাকবো হচ্ছে আমার রেওয়া মিলে। রেওয়া মিলে আমার কুরিন নামে কোনো কাহিনী নাই, একটা আছে, এটা হচ্ছে কুরিন সঞ্চিতি।
একটা আছে, এটা হচ্ছে কি আমার কুরিন সঞ্চিতি। তো পুরানটাই কোনো কিছু নাই, যেহেতু পুরানটাই কোনো কিছু নাই আমি এখানে লিখে দিলাম 0। তুমিও 0 লিখবা। ভাইয়া কুরিনের কথা তোমারে বলছে মানে তুমি এই 4টা লাইন মুখস্থ লিখবা। তোমার ইনফরমেশন নাই, আমি জানি 2টা ইনফরমেশন নাই, তারপর আমি পুরাটাই লিখবো, আচ্ছা, এরপর হচ্ছে নতুন কুরিন। নতুন কুরিন, তারপর সমন্বয়। সমন্বয় কি বলছে? বলছে দেনাদার উপর 5% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করো। তার মানে আমাকে সঞ্চিতির পরিমাণ দিয়ে দিছে, কুরিনের পরিমাণ দেয় নাই। কিসের পরিমাণ দিছে? সঞ্চিতির পরিমাণ দিছে, তাই না? ওকে, ভালো কথা, সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে, তাইলে আমার নতুন কুরিনও দেওয়া নাই। ভালো কথা, নতুন কুরিন সঞ্চিতি দেওয়া আছে। কি দেওয়া আছে? বলছে দেনাদারের উপরে 5% হারে সঞ্চিতি ধার্য করো। দেনাদার দেওয়া আছে কত? দেনাদার দেওয়া আছে 32,000। তাইলে দেনাদার যে 32,000 টাকা দেওয়া আছে, এই 32,000 টাকার উপরে আমি যদি 5% করে দেই তাহলে আসে কত? 1600 টাকা। এই 1600 টাকা হচ্ছে আমার নতুন কুরিন সঞ্চিতি। এই 32,000 টাকার উপরে আমি যদি 5% করে দেই, যে 1600 টাকা, এটা হচ্ছে কি আমার নতুন কুরিন সঞ্চিতি। তাহলে নতুন কুরিন সঞ্চিতি 1600 টাকা। ভালো কথা, 1600 টাকা। পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে আমার প্রশ্নে কত টাকা? 2000 টাকা। তাহলে এখানে আমি বাদ দিব কত? বাদ দিব হচ্ছে আমি 2000 টাকা। একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, 1600 টাকা থেকে আমি যদি 2000 টাকা বাদ দিই তাহলে আমার থাকে কত? থাকে হচ্ছে -400 টাকা। 1600 টাকা থেকে আমি যদি বাদ দিই কত? 2000 টাকা, তাহলে থাকে কি? নেগেটিভ হয়ে যায় না? -400 টাকা। তো আমি লিখে দিচ্ছি -400 টাকা। আমি তোমারে বলতেছি তুমি এর চাইতে সহজ কোনো পদ্ধতি পাবাই না। বইতে কি লেখা আছে না আছে, কোন জায়গায় কোন নিয়ম করছো না করছো, কোনো দরকার নাই। আমার দরকার আলটিমেট রেজাল্ট। এটা একটা নিয়ম সিদ্ধ পদ্ধতি, এটা একদমই বেনিয়মের কোনো কিছু না। অভ্যন্তরীণ কাজগুলো এরকম করেই হয়। তুমি এই 4টা লাইন মুখস্থ লিখে যেই এন্ট্রি থাকবে লিখবা, যেটা থাকবে না এটা লিখবা না। সোজা কথা হচ্ছে এটা। ওকে, তাহলে এই পর্যন্ত আমি করতে পারলাম। এরপরে আমার এই প্রশ্নে আর কোনো ধরনের কোনো পরিচালন ব্যয়ের পরিমাণ দেওয়া নাই। ভাইয়া আমার এই প্রশ্নে আর কোনো ধরনের কোনো কিসের পরিমাণ দেওয়া নাই? পরিচালন ব্যয়ের পরিমাণ দেওয়া নাই, তাই না? আচ্ছা, দেওয়া না থাকলে, আচ্ছা কুরিন সঞ্চিতি বের করছি কেমন, এটা তো লেখার দরকার নেই, এমনি বুঝবো আমরা, বাট আমি বইতে লিখে দিব না কিভাবে করতে হবে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? মোট পরিচালন ব্যয়টা বের করে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে কত আছে? 7500। আর কত আছে ভাইয়া? আছে হচ্ছে 7500, 7500 যোগ 850 যোগ 2200 যোগ 4500 মাইনাস কত? 400। ওকে, তাহলে এইখানে আমার আছে হচ্ছে এখানে 14,650। বাদ দিয়ে দাও 14,650। আমার উপরে মোট মুনাফা দেওয়া আছে কত ভাইয়া? মোট মুনাফা দেওয়া আছে 46,050 টাকা। বাদ দিয়ে দিব পরিচালন ব্যয় 14,650 টাকা, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমার থাকবে কত? থাকবে হচ্ছে 31,400 টাকা। এই যে 31,400 টাকা আসছে, এই যে আমার 31,400 টাকা আসলো, এটার নাম আমি কি দিব ভাইয়া? এটার নাম আমি দিব হচ্ছে পরিচালন মুনাফা। ভাইয়া মাথায় রাখা লাগবে, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকবে তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। ভাই তার নাম কি? তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। কত টাকা? 31,400 টাকা। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, এই অঙ্ক কিন্তু শেষ হয় নাই। ওকে, তাহলে পরিচালন মুনাফা পর্যন্ত আমি বের করলাম। এরপরে কাজ কি আমার? পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয়, বাদ দিয়ে দিব কি? অন্যান্য ব্যয়। ভাইয়া পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বাদ দিয়ে দিব। পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয়, বাদ দিয়ে দিব অন্যান্য ব্যয়। ভাইয়া পরিচালন মুনাফা এই জায়গায় কিন্তু লিখছি, আর কিন্তু লেখার দরকার নাই। হ্যাঁ, কিন্তু আমার তো অঙ্কটা করা লাগবে, এই জন্য আমি উপরে আরেকবার উত্তরটা লিখে রাখতেছি। তোমরা কিন্তু এই জিনিসটা আবার কেউ রিপিট করো না, আমি জানি তোমরা কেউই রিপিট করবে না, বাট আমি বারবার সাবধান করে দিচ্ছি এই জিনিসগুলো যেন তোমাদের দ্বারা পরীক্ষার খাতায় রিপিট না হয়। হ্যাঁ, আচ্ছা, পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা কত টাকা ভাইয়া? 31,400 টাকা। 31,400 টাকা। ওকে, পরিচালন মুনাফার সাথে
আমাকে যোগ করতে হবে অন্যান্য আয়গুলো, তাই না? তাহলে আমি এখানে লিখি যোগ অন্যান্য আয়। ভাই যোগ করবো কি? যোগ অন্যান্য আয়। ভালো কথা। অন্যান্য আয় কি কি দেওয়া আছে আমরা একটু দেখি তো ভাইয়া। এই অন্যান্য আয় কি কি দেওয়া আছে দেখো। রেওয়া মিলের কাজগুলো একবার করে হবে। রেওয়া মিলের যেই এন্ট্রির কাজ একবার করে ফেলছি ওইটার করার দরকার নেই। মনে রাখবা রেওয়া মিলের এন্ট্রিগুলোর কাজ হয় একবার। রেওয়া মিলে যেই এন্ট্রিগুলো থাকে ওইগুলোর কাজ হয় একবার। সমন্বয়ে যে এন্ট্রিগুলো থাকে ওইগুলোর কাজ হয় কমপক্ষে 2 বার। তার মানে রেওয়া মিলের এন্ট্রিগুলোর কাজ একবারে বেশি হওয়া কোনোভাবেই সম্ভব না। সমন্বয়ের এন্ট্রিগুলোর কাজ কমপক্ষে 2 বার হবে, বেশি হইলেও হইতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি এখানে উপভাড়া। এটা একটা অন্যান্য আয়। উপভাড়া কত? 1500 টাকা। তাহলে এখানে আমি লিখে দিই উপভাড়া। উপভাড়া মানে হচ্ছে সাবলেট, এটা আমার জন্য একটা আয়, তাই না? ওকে, উপভাড়া। উপভাড়া কত ভাইয়া? উপভাড়া হচ্ছে 1500 টাকা। লিখে দিলাম এখানে 1500 টাকা। ওকে, আমার এই প্রশ্নটায় আর কোনো উপভাড়া দেওয়া নাই। আমার এই প্রশ্নটার মধ্যে আর কোনো অন্যান্য ব্যয় দেওয়া নাই। অর্থাৎ একটাই অন্যান্য আয় ছিল, আর কোনো অন্যান্য আয়ের পরিমাণও দেওয়া নাই, আর কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণও দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, না দেওয়া থাকলে কি আমি চুরি করে নিয়ে আসবো? সুযোগ তো নাই, তাই না? তাহলে আমরা কি করব? এই 31,400 টাকার সাথেই যোগ করে দিব 1500 টাকা। তাহলে কত আসে? 32,900 টাকা। ভাই কত আসে? 32,900 টাকা। এবং এই যে অ্যামাউন্টটা আমার আসলো, এটার নাম হচ্ছে নিট মুনাফা। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিট মুনাফা। পজিটিভ আসছে বলে মুনাফা, যদি নেগেটিভ আসতো তাহলে এটা আমার জন্য ক্ষতি হয়ে যেত। ভাই কত আসছে? 32,900 টাকা। কত টাকা? 32,900 টাকা। কথা কি বুঝা গেছে ভাইয়া? এই এতক্ষণ যত অঙ্কটা করলাম এই একটাই হচ্ছে বিশদ আয় বিবরণী, আর এটার জন্য আমার পরীক্ষার হলে নাম্বার বরাদ্দ থাকবে কত? 8 নম্বর। তার মানে আমরা এতক্ষণ বসে একটা 8 নম্বরের প্রশ্ন সমাধান করছি। অলমোস্ট হয়তো 30 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। যাই হোক, এরপর আমরা চলে যাব। আমার পরের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে, একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু ছক্কাটা আছে আমি ছক আর কাটবো না, এই ছকটার মধ্যেই করে ফেলতে পারবো। ওকে, এখন আমরা তাহলে কি করবো? একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করব, তাই না? আসলে একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করি। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী তৈরি করার জন্য মূলধনের সাথে আমার নিট মুনাফা হইলে যোগ করতে হবে, নিট ক্ষতি হইলে বিয়োগ করতে হবে। মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে কি করতে হবে? যদি আমার প্রশ্নে নিট মুনাফা হয় তাহলে সেটা আমি যোগ করব, আর যদি আমার প্রশ্নে নিট ক্ষতি হয় তাহলে সেটা আমি বিয়োগ করে দিব। উত্তোলন থাকলে বাদ দিয়ে দিব, মূলধনের সুদ থাকলে যোগ করব, উত্তোলনের সুদ থাকলে বিয়োগ করব, সাধারণ সঞ্চিতি থাকলে মূলধনের সবার উপরে আমি এখানে লিখে দিব। বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা, তাহলে সবার আগে লিখবো কি? সবার আগে লিখবো হচ্ছে মূলধন। সবার আগে লিখবো কি? সবার আগে লিখবো মূলধন। ওকে, লিখলাম মূলধন। মূলধন আমার প্রশ্নে কত টাকা দেওয়া আছে ভাইয়া দেখি তো। মূলধন, এই যে মূলধন আছে 3 নাম্বার এন্ট্রিতে। মূলধন বলা আছে 1,10,000 টাকা। মূলধন কত বলা? 1,10,000 টাকা। ভালো কথা। তাহলে মূলধনটাকে আমরা 2 নাম্বার ঘরে লিখে দেই। 1 লক্ষ, 1 2 3 4, 1,10,000 টাকা। যেহেতু আমার এই প্রশ্নে মোট মুনাফা হয়েছে, তাই না? তাহলে এটার সাথে আমি নিট মুনাফা হয়েছে, তাহলে আমি যোগ করে দিতে পারি যোগ নিট মুনাফা, যোগ নিট মুনাফা। কত টাকা ভাইয়া? 32,900 টাকা। কত টাকা? 32,900 টাকা। ওকে, তাহলে যোগ করে দিলাম 1,10,000 যোগ 32,900, তাহলে কত আসবে? 1,42,900 টাকা। এই কত আসবে? 1,42,900 টাকা। এই 1,42,900 টাকার সাথে আমি এখান থেকে বাদ দিয়ে দিব কি? আমার প্রতিষ্ঠানে যেই উত্তোলন দেওয়া আছে সেই উত্তোলনের পরিমাণটা আমি বাদ দিয়ে দিব। তাহলে উত্তোলন কত টাকা দেওয়া ভাইয়া? এই উত্তোলন দেওয়া আছে আমার এখানে 10,000। দেখো উত্তোলন দেওয়া আছে কত? উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা। উত্তোলন দেওয়া কত? 10,000 টাকা। তাইলে এখান থেকে আমি বাদ দিব 10,000। 1 2 3 4, 10,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে বাদ 1 2 3 4, 10,000।
তাহলে থাকে কত 1,32,900 টাকা। এই 1,32,900 টাকা এটার নাম কি ভাইয়া? আমার এটার নাম হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সুতরাং সমাপনী মালিকানা সত্ত্ব, তাই না? সমাপনী মালিকানা সত্ত্ব কত ভাইয়া? 1,32,900 টাকা। 1,32,900। এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম একদম ছোট, দেখো 3 লাইনের একটা প্রশ্ন বা 4 লাইনের একটা প্রশ্ন। এটার জন্য ইনশাল্লাহ আমরা বোর্ড পরীক্ষাতে 2 নম্বর পাবো। কত পাবো? 2 নম্বর পাবো। তাহলে দেখো এই 2 নম্বরটা পাওয়া সহজ হয়েছে কিভাবে? আমি নিট মুনাফাটা প্রপারলি বের করতে পারছি বলে। আগে একটা সুবিধা ছিল যে আমরা আর্থিক বিবরণী পুরোপুরি না পারলেও যেভাবে হোক আমরা উত্তর করে হয়তো 15-16 নাম্বার তুলে নিয়ে আসতে পারতাম। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে, এই নতুন প্রশ্ন পদ্ধতিতে তুমি যদি আর্থিক বিবরণী পুরোপুরি না পারো, 3টা অঙ্কই যদি তুমি না পারো, তাহলে তুমি উত্তরই করতে পারবে না। কারণ তুমি মোট মুনাফা না পারলে পরিচালন মুনাফা পারবে না, পরিচালন মুনাফা না পারলে তোমার নিট মুনাফা হচ্ছে না, নিট মুনাফা যদি না হয় তাহলে তোমার মালিকানা সত্ত্ব বিবরণী হবে না, মালিকানা সত্ত্ব বিবরণী যদি না হয় তাহলে তোমার আবার ওই পাশে আর্থিক অবস্থার বিবরণী হবে না। তো একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড, তাই না? আচ্ছা আসো, এর পরের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীর পরে হচ্ছে আমাদেরকে করতে হবে কি একটা আর্থিক অবস্থার বিবরণী। ভাইয়া আমাদের এই প্রশ্নে কিন্তু ক খ গ থাকবে না, আমাদেরকে একদম প্রশ্নের শুরুতেই বলে দিবে যে XYZ কোম্পানির বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী এবং এবং এরকম বলে দিবে এবং এবং কি করতে হবে, এবং একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, এরকম করে প্রশ্নের শুরুতেই বলে দিবে। তাহলে আমরা সবার আগে লিখে নিব আর্থিক অবস্থার বিবরণীতে কি লিখবো? আগে সম্পদ সমূহ লিখব। তাহলে সম্পদ সমূহ, ওকে, সম্পদ সমূহ লিখলাম এখানে সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে সবার আগে আমি কি সম্পত্তিগুলা লিখব? সবার আগে আমি লিখবো হচ্ছে চলতি সম্পত্তিগুলা। সম্পদ সমূহের মধ্যে আমরা সবার আগে কি সম্পত্তি লিখব? সবার আগে আমরা লিখবো হচ্ছে চলতি সম্পদ। সম্পদ সমূহের মধ্যে সবার আগে লিখবো কি? চলতি সম্পত্তিগুলা। ভালো কথা, চলতি সম্পদ। ভাইয়া যখনই তুমি চলতি সম্পত্তি লিখবা, তোমার নৈতিক দায়িত্ব হচ্ছে সবার আগে সমাপনী মজুত পণ্যটা লিখে নেওয়া। তার কারণ লিখবা তুমি সবই, কিন্তু সমাপনী মজুত পণ্যটা আগে না লিখলে পরবর্তীতে ভুলে যাওয়ার একটা চান্স থাকে। বুঝে গেছে আমার কথা? আচ্ছা তাহলে সমাপনী মজুত পণ্য লিখবো কত? 17,500 টাকা, তাই না? আচ্ছা তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কত টাকা ভাইয়া? 17,500 টাকা। ওকে, 17,500 টাকা লিখলাম এটা। এখন আমি একটু আমার চলতি সম্পত্তিগুলো খুঁজি। আমার প্রশ্নে কি কি চলতি সম্পত্তি আছে আমি একটু খুঁজে খুঁজে লিখে নেই চলতি সম্পত্তিগুলো সব। আচ্ছা আমি একটু খুঁজি, দেখো চলতি সম্পত্তি চলতি সম্পত্তি চলতি সম্পত্তি, এই যে দেখো দেনাদার, এটা আমার জন্য একটা চলতি সম্পত্তি। দেনাদার এটা আমার জন্য কি একটা চলতি সম্পত্তি, তাই না? তাহলে দেনাদার লিখে নেই আমি, দেনাদার লিখবো। দেনাদার, দেনাদার কত টাকা ছিল? 32,000। দেনাদারের সাথে একটা সমন্বয় ছিল, অর্থাৎ দেনাদারের সাথে যোগ বিয়োগ আছে, এই জন্য আমরা টাকাটা প্রথম ঘরে লিখছি, এই জন্য আমি টাকাটা প্রথম ঘরে লিখছি। দেনাদারের সাথে সমন্বয় ছিল কি? দেনাদারের উপরে 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। দেনাদারের উপরে 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে 5% সঞ্চিতির টাকা দেনাদার থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেই, বাদ নতুন সঞ্চিতি, নতুন কুঋণ সঞ্চিতি। আচ্ছা নতুন কুঋণ সঞ্চিতিটা আসছে কিভাবে ভাইয়া? এই নতুন কুঋণ সঞ্চিতিটা আসছে হচ্ছে এই 32,000 টাকার উপরে আমি 5% করে দিব। কত পার্সেন্ট? 5% করে দিব। 32,000 টাকার উপরে আমি যদি 5% করি তাহলে কত? 1,600 টাকা। 1,600 টাকা তাহলে বাদ দিয়ে দিতে হবে এটা, তাই না? এই 1,600 টাকা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাইলে এখানে 32,000 মাইনাস 1,600 বাদ দিলে কত? 30,400 টাকা। 30,400 টাকা। কত টাকা? 30,400। আমার প্রশ্নের মধ্যে আর কোনো চলতি সম্পত্তির পরিমাণ দেওয়া নাই ভাইয়া। আমার এই প্রশ্নটার মধ্যে আর কোনো ধরনের কোনো চলতি সম্পত্তির পরিমাণ দেওয়া নাই। দেওয়া না থাকলে কি করা যাবে? এই দেওয়া না থাকলে কি করা যাবে? আমরা এগুলোই যোগ করে দিব। দেওয়া না থাকলে আমরা এগুলোই যোগ করে দিব। কত? 30,400 যোগ 17,500 যোগ করে দিলাম, তাহলে কত? 47,900 টাকা।
এবং এই ৪৭,৯০০ টাকার নাম কি? এই ৪৭,৯০০ টাকার নাম হচ্ছে মোট চলতি সম্পদ। নাম কি ভাইয়া? মোট চলতি সম্পদ। নাম কি ভাইয়া? নাম হচ্ছে মোট চলতি সম্পদ। লিখে দিলাম কত? ৪৭,৯০০ টাকা। কত টাকা? ৪৭,৯০০। ওকে, এরপর আমি লিখবো কি? এরপর আমার লাগবে স্থায়ী সম্পত্তিগুলা। আমার প্রতিষ্ঠানে যে সকল সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের অধিক সময়ের জন্য থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে স্থায়ী সম্পদ, তাই না? ওকে, স্থায়ী সম্পত্তির মধ্যে কি কি আছে আমি একটু দেখবো ভাইয়া। স্থায়ী সম্পত্তির মধ্যে আমার এই প্রশ্নে আছে হচ্ছে যন্ত্রপাতি, আমার এই প্রশ্নের মধ্যে আছে হচ্ছে আসবাবপত্র। আর কি কোনো স্থায়ী সম্পত্তি আছে? আর কোনো নাই। তাহলে ৭০,০০০ আর ৩০,০০০ টাকা। কি কি আছে ভাইয়া? যন্ত্রপাতি ৭০,০০০, আসবাবপত্র ৩০,০০০। তাহলে এখানে লিখে নেই যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত? ৭০,০০০। তাহলে এই ঘরে লিখবো ১ ২ ৩ ৪। তারপরে কি? যন্ত্রপাতির পরে আসবাবপত্র। আসবাবপত্র কত টাকা? ৩০,০০০ টাকা। ১ ২ ৩ ৪, ৩০,০০০ টাকা। ওকে, যোগ করলে দুটো যোগ করলে কত? ১ লাখ। ১ ২ ৩ ৪ ৫। তাহলে এই যে যেটা যোগফল করে আমি নামাইলাম ১ লক্ষ টাকার নাম কি? এটার নাম হচ্ছে মোট স্থায়ী সম্পত্তি। এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট স্থায়ী সম্পদ। সম্পদ বা সম্পত্তি, তাই না? ওকে ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমি বুঝে যাই, এখন আমি যোগফলটা নামাইতে পারি চাইলে। ভাইয়া এখন আমি চাইলে যোগফলটা নামাইতে পারি। তাহলে ১ লক্ষ আর ৪৭,৯০০ যোগ করলে কত? ১,৪৭,৯০০ টাকা। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট সম্পদ। মোট সম্পদ। তাহলে মোট সম্পদ কত? ১,৪৭,৯০০ টাকা। ১,৪৭,৯০০ টাকা। ফাইন, আমি এই পর্যন্ত তাহলে বুঝলাম। এই পর্যন্ত আমি তাহলে বুঝলাম, তাই না? ওকে, ভালো কথা, এই পর্যন্ত আমি বুঝছি। তাহলে এই জায়গা থেকে যেহেতু মোট সম্পত্তির কাজটুকু আমার শেষ, এখন আমার কাজ হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের। ওকে, তাহলে সবার উপরে আমি এই জায়গায় হেডিং দিয়ে ফেলি দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব, ভালো কথা। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সবার প্রথমে আমার লিখতে হবে চলতি দায়। চলতি দায়ও লিখতে পারো, আবার তুমি চাইলে এখানে স্বল্প মেয়াদী দায়ও লিখতে পারো। চলতি দায়ও লিখতে পারো, তুমি চাইলে স্বল্প মেয়াদী দায় লিখতে পারো। দেখি আমার এইখান থেকে একটা দায়ের আগেই সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। আমি আগেই বলছিলাম যে এটা নোট করে রাখো, নয়তো পরে আমরা ভুলে যাইতে পারি। আসলেও কিন্তু তোমরা ভুলে গেছিলা, আমার মনে আছে। আচ্ছা, প্রদেয় হিসাবটা আগে আমরা লিখে নিই। প্রদেয় হিসাব কেন? অলিখিত ক্রয়ের কারণে, তাই না? তাহলে আমি এই পাশে একটা কাজ করতে পারি, অলিখিত ক্রয় লিখে, অলিখিত ক্রয় এটা লিখে ব্র্যাকেটে লিখে দেই প্রদেয় হিসাব। হ্যাঁ, প্রদেয় হিসাব। তাহলে তোমরা আসলে পরে যারা দেখবা ভালো করে বুঝতে পারবা। কত টাকা ছিল অলিখিত ক্রয়? অলিখিত ক্রয় ছিল আমার এখানে ১৫,০০০ টাকা। কত টাকা? ১৫,০০০ টাকা, তাই না? ওকে, তাহলে একবারে যেহেতু আর কিছু নাই, আমি এই ঘরে লিখে দেই ১৫,০০০ টাকা। ভাইয়া যেহেতু আর একবারেই কোনো কিছু নাই, এই জন্য আমি কি করে দিব? একবারে এর পরের ঘরে লিখে দিব কত টাকা? ১৫,০০০ টাকা, তাই না? ওকে, এই পর্যন্ত আমরা লিখলাম। এই পর্যন্ত আমরা লিখলাম পাওনাদার প্রদেয় হিসাব, যেটাই রাখো না কেন একই কথা। ওকে, এরপরে ভাই আমার কি আর কোনো দায় আছে? নাই। আর কোনো দীর্ঘমেয়াদী দায় আছে? আমার পুরো প্রশ্নটার মধ্যে দেখো তো, আমার এই পুরো প্রশ্নে আর কোনো দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণও দেওয়া নাই, তাই না? তাহলে যেটাই আমার দায়, যেটাই আমার চলতি দায়, সেটাই কি আমার মোট দায়। এই যেটাই আমার চলতি দায়, ওইটাই কি আমার জন্য মোট দায়, তাই না? মোট দায় কত? মোট দায় হচ্ছে আমার এখানে ১৫,০০০ টাকা। এটার সাথে এখন আমি যোগ করব যোগ মালিকানা সত্ত্ব। যোগ মালিকানা সত্ত্বের সমাপনী। সমাপনী জের। মালিকানা সত্ত্বের সমাপনী জের আমরা বের করছিলাম কত? ১,৩২,৯০০ টাকা। ১,৩২,৯০০ টাকা, তাই না? তাহলে এটা লিখে দেই এখানে ১,৩২,৯০০ টাকা, তাই না? ওকে, এখন আমরা যোগ করে দিব ভাইয়া ১৫,০০০ যোগ ১,৩২,৯০০ যোগ করলে কত আসে? ১,৪৭,৯০০ টাকা, তাই না? এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট দায়। মোট দায় ও মালিকানা
মোট দায় ও মালিকানা সত্ত্ব কত 1,47,900। মোট সম্পত্তিও কত আসছে 1,47,900। যেহেতু আমাদের দুইটা পাশ মিলে গেছে, আমরা সবাই জানি যে আমার আর্থিক বিবরণীর যদি দুই পাশ মিলে যায়, সম্পত্তির পাশ এবং দায় ও মালিকানা সত্ত্বের পাশ, এই দুইটা পাশ যদি মিলে যায় তাহলে আমাদের উত্তর হয়ে যায়, তাই না? তো যেহেতু এই দুইটা পাশ মিলে গেছে, আমরা পারতপক্ষেই ধরে নিচ্ছি যে আমরা যা কিছু করেছি সবকিছু ঠিক করেছি। কারণ এই প্রশ্নটা তো এতক্ষণ বসে বসে প্রায় 1 ঘন্টার মতো আমরা নিজেরা বোর্ডে করলাম, তাই না? আমরা যে করলাম এটা তো একটা সত্যতা নিশ্চিত করা দরকার। সত্যতা নিশ্চিত করার জন্য আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখাই যে আমরা যা কিছু করলাম এটা কি ঠিক করছি কিনা। দেখো, আমরা নিট বিক্রয় বের করছিলাম 1,36,800 টাকা, মানে উত্তরে দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে। আমরা একটু প্রশ্নে যাব। এই যে দেখো ভাইয়া, আমাদের এই যে প্রশ্নেও কিন্তু কত আসছে 1,36,800 টাকাই কিন্তু আসছে। মিলাই নিও, তোমরা মিলাই নিও। এই যে দেখো কত আসছে 1,36,800 টাকায় আসছে, তাই না? ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত ঠিক করলাম। এরপর আমরা গিয়ে দেখি তো ভাইয়া, এরপরে আমরা এখানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করছিলাম 90,750 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত 90,750। এই দেখো 90,750 টাকা। তার মানে এখানেও যা করছি এই পর্যন্ত আমরা ঠিক করছি। এরপরে আমরা দেখব মোট মুনাফা। মোট মুনাফা কত বের হয়েছে? মোট মুনাফা আমার প্রশ্নে বের হয়েছিল হচ্ছে এই যে 46,050 টাকা। ভালো কথা। এই যে দেখো আমরা মোট মুনাফা এখানে বের করছি কত 46,050 টাকা। তার মানে এইটাও আমাদের ঠিক আছে, তাই তো? ওকে, এরপরে আমরা দেখি, এরপরে আমরা বের করছিলাম কি পরিচালন ব্যয়ের পরিমাণ। পরিচালন ব্যয় মোট বের হয়েছিল কত 14,650 টাকা। দেখি তো আমরা, এই যে পরিচালন ব্যয় বের করছি, এই যে দেখো এই যে 14,650 টাকা। তার মানে এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। পরিচালন মুনাফা কত বের হয়েছিল? আমাদের উত্তরে কত আছে? পরিচালন মুনাফা আছে 31,400 টাকা। তাহলে আমরা একটু উত্তর দেখি। এই যে দেখো আমাদের উত্তরেও কত 31,400 টাকায় দেওয়া আছে, তাই না? এই যে 31,400 টাকা। ভালো কথা। এরপরে আমরা গিয়ে দেখবো নিট মুনাফা। নিট মুনাফা আমাদের অ্যান্সারে কত আসছে? নিট মুনাফা আমাদের অ্যান্সারে দেওয়া আছে হচ্ছে 32,900 টাকা। 32,900। এই যে আমরাও যা করছি কত আসছে 32,900 টাকায় আসছে। মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা চলে যাই। মালিকানা সত্ত্ব বিবরণীর উদ্ধৃত্ত কত আসছে? মালিকানা সত্ত্ব বিবরণীর উদ্ধৃত্ত বা জের আসছে কত 1,32,900 টাকা। এই যে দেখো ভাইয়া, আমরাও বের করছি 1,32,900 টাকা। তার মানে এই পর্যন্ত আমরা যা করছি সবকিছুই ঠিক করছি। সম্পত্তির উদ্ধৃত্ত কত আসছে 1,47,900 টাকা, তাই না? আচ্ছা, সম্পত্তির উদ্ধৃত্ত এইখানেও দেখো কত আছে 1,47,900 টাকা। দায় ও মালিকানা সত্ত্বেও কত আসছে 1,47,900 টাকা। এই যে দেখো আমাদের এইখানে কত আসছে 1,47,900 টাকা। তার মানে আমরা যদি প্রশ্নের দাগায় দাগায় বুঝতাম, মানে অ্যান্সার দাগাইতাম যে দেখো এটা এখানে আসছে, এটা এখানে আসছে, তার চাইতে আমরা যে বোর্ডে প্রশ্নটা করলাম এর ফলে আমি একটা মানসিক শান্তি পাচ্ছি এবং তোমরাও কিন্তু আশা করি আগের বারের চাইতে বা ওইভাবে পড়ানোর চাইতে এইভাবে পড়ে তোমরাও কিছুটা বেশি বুঝতে পারছো। হয়তো সময় বেশি লাগুক, সময় নিয়ে তো কোনো অসুবিধা নাই। তোমরা যারা মোটামুটি ভালো পারো তোমরা একটু স্পিডটা বাড়ায় দেখে ফেলো। যারা যারা কিছুটা কম পারো বা কিছুটা দুর্বলতা আছে তোমরা আমার গতিতেই আগাও। আমার কথা হচ্ছে আমরা যেহেতু একটা ক্লাস করতে বসছি, ওই ক্লাসটা আমরা পরিপূর্ণভাবে করে পরিপূর্ণভাবে শিখে তারপরে আমরা ক্লাস থেকে বেরোবো ইনশাল্লাহ। তাহলে ভাইয়া আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের যে রোড টু মিশন 100 সাজেশন রয়েছে ইজি অ্যাকাউন্টিং বইয়ের, সেই সাজেশনের আর্থিক বিবরণী অধ্যায়ের 4 নম্বর প্রশ্নটা আমরা আগামী ক্লাসে সমাধান করব। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।